নৈবত সকলের সাথে তো সেভাবে পরিচয় করা সম্ভব হলো না। মনে হয় জেলা সংঘচালক, জেলা কার্যবাহ উপস্থিত আছে তো? আছেন আছেন। আচ্ছা, মাননীয় জেলা সংঘচালক, জেলা কার্যবাহ, প্রচারক কেদার দা, তন্ময় দা, রাজদীপ দা এবং অন্য জেলার সমস্ত সংঘের কার্যকর্তা, সব দাদা ও ভাইরা, এই বিষয়টা এখন খুবই চর্চার মধ্যে। যতটা না আদর্শগত, নীতিগত, তাহলে আজ থেকে 30 বছর 40 বছর আগে প্রচার আসতে পারত, এখন প্রচার আসেনি, এখন এটা এসছে। এর অর্থ বুঝতে হবে যে বাসের পেছনে লেখা থাকে না যে হিংসায় জ্বলবি আর লুচির মতো ফুলবি। তো স্বাধীনতার পর থেকে ভারতবর্ষ মাকু আর সেকুলারপন্থী ভাবনা আর সেকুলার ভাবনার যারা মানুষ, তাদের ভাবনা চিন্তা সর্বস্তরে, সরকারের শাসনতন্ত্র থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, সামাজিক স্তর, দেশের অর্থনীতি, সমস্ত কিছুতে এদের একচেটিয়া দাপট ছিল। আজকে পায়ের তলা থেকে মাটি সরছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে, তার পরিচিতি বাড়ছে, সেখানে নতুন নতুন মানুষ সঙ্গে যুক্ত হচ্ছেন, সঙ্গের ব্যাপ্তি বেড়েছে, প্রভাব বেড়েছে। স্বাভাবিকভাবে অনেকটা বজায় পরশ্রী কাতারতায় তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে নতুন নতুন অপপ্রচার এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। এতদিন এরা বলে এসেছিল গান্ধী হত্যা করেছে, কিন্তু গান্ধী হত্যা বলতে বলতে দেখলো যে একই ফায়ার রেকর্ড বাজিয়ে সুবিধা হচ্ছে না। গান্ধী হত্যা বললেও সঙ্গের জনপ্রিয়তা কমছে না, সময়ের সাথে সাথে বেড়ে গেল। তারপরে নতুন নতুন এটা আসছে। তার মধ্যে একটি হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে। এটা যদি বুঝতে হয়, তাহলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সৃষ্টির পটভূমিকা, তার কার্যপদ্ধতি, তার প্রকৃতি, তার উদ্দেশ্য, নীতিগত সিদ্ধান্ত, মতাদর্শগত প্রতিষ্ঠান, এটা যেমন বুঝতে হবে, তার সাথে সাথে এটা হচ্ছে প্রথম ধাপ, এটা হচ্ছে প্রথম অংশ তাত্ত্বিক। আর দ্বিতীয় অংশটি হচ্ছে যে সত্যি আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অংশগ্রহণ এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এবং এটা ব্যবহারিক দিক। প্রথমে তাত্ত্বিক দিক, আমরা এখানে সবাই সঙ্গের একটা স্তরের কার্যকর্তারা আছি, তবুও বলার জন্য বলা, কারণ একটা বলতে গেলে তার একটা আনুষ্ঠানিকতা না থাকলে সে বক্তব্যের বাঁধন আসে না। তাই হয়তো এই কথা আপনাদের সকলেরই জানা যে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়ার সময় ডাক্তারজি বিপ্লবী আন্দোলনে যুক্ত হয়েছিলেন, কিন্তু বিপ্লবী আন্দোলনে যুক্ত হওয়ার পর উনি সেই আন্দোলন থেকে সরে আসলেন কেন? বিপ্লবী আন্দোলনের যে পরিণতি, সেটা থেকে তার একটা উপলব্ধি হলো যে বিপ্লবীরা তো খুবই সাহসী, বিদ্যুতের মতো তাদের তেজ, তারা ভারত মায়ের জন্য, দেশের জন্য সর্বস্ব সমর্পণ করতে উদ্যত। কিন্তু তা সত্ত্বেও বিপ্লবী আন্দোলন এই জন্যই সফল হলো না যে তার সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগরণে তারা ব্যর্থ হয়েছে, যার ফলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে বিপ্লবী আন্দোলনকে সাহায্য করার যে কথা ছিল সেটা তারা করতে পারেননি, এবং ফলে একটা সংগঠিত বিপ্লবী আন্দোলনও তাদের থেকে বেশি সংঘবদ্ধ, শৃঙ্খলাপরায়ণ এবং সাহসী এবং ক্ষুধার বুদ্ধি সম্পন্ন, যারা 7 সমুদ্র 13 নদী পার পেরিয়ে এসে বিশ্বের বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করেছে, সেই ধরনের শক্তির সাথে লড়া তো চারটিখানি ব্যাপার নয়। তো তাদের মতো একটা শক্তির কাছে তারা পরাজিত হল। এবং তিনি এটাও দেখলেন যে বিপ্লবীদের ধরার জন্য ব্রিটিশরা সাধারণ আমাদের দেশীয় যে মানুষ বা দেশীয় পুলিশ, তাদের সাহায্য নিয়েছে।
ক্ষুদিরাম যখন আর স্টেশনের পাশে একটা কল থেকে জল খাচ্ছেন, খালি পা, ছিন্ন তার পোশাক, সে সময় যে দুজন পুলিশ তাকে ধরিয়ে দেয়, তারা যদি ব্যাপারটা বুঝেও ক্ষুদিরামের পাশ দিয়ে চলে যেতেন এবং উপরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গিয়ে জানাতেন যে না আমরা একদম কাউকে দেখিনি, কিছু আমরা দেখতে পাইনি, তাহলে ক্ষুদিরাম কিন্তু ধরা পড়েন না। লালমুখর দুজন সাহেব কিন্তু ক্ষুদিরামকে সেদিন ধরেননি, দুজন ভারতীয় পুলিশ তাকে ধরে দিয়েছিল। তো দেশের মানুষের যেটা দেশাত্মবোধ যদি এই তলানিতে এসে পৌঁছে যায়, সে ঠিক আছে, পেটের জন্য রুটি রুজির জন্য ব্রিটিশের পুলিশের চাকরি করছি, মার গেলে মারে পাই, সাধারণ চোর গুন্ডা বদমাইশ ধরে বেড়াই, না ঠিক আছে, একজন স্বাধীনতা সংগ্রামীকে ধরিয়ে দিচ্ছি। এটা ভাবতে হবে যে তারা সাধারণ মানুষের মনোভাব কোন পর্যায়ে গিয়েছিল। এইটা এই ধরনের চিন্তা করে উনি বিপ্লবী আন্দোলন থেকে তখন মনে হলো যে বিপ্লবী আন্দোলন দেশের মানুষের মধ্যে এই জাগরণটা ঘটাতে ব্যর্থ হচ্ছে, বিপ্লবীরা বিচ্ছিন্ন সাধারণ মানুষের থেকে, তারা গুপ্তভাবে কাজ করছে। তাহলে ওই সময় তিনি তার পাশাপাশি দেখলে যে না, গান্ধীজির আন্দোলনে অনেক মানুষ যোগ দিচ্ছে, গান্ধীজির নেতৃত্বে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। তখন তিনি ভাবলেন যে তার গান্ধীজির আন্দোলনের মাধ্যমে এত দেশের জনজাগরণ সম্ভব। তো ডাক্তার নাগপুরে ফিরে এসে বিকল্প পথের সন্ধানে গান্ধী নেতৃত্বে কংগ্রেসে যোগ দিলেন। কিছুদিন পর দেখা গেল যে ডাক্তারজি তার নিজের নেতৃত্ব এবং কর্তৃত্ব গুণে বিদর্ভ প্রান্তের সক্রিয় কার্যকর্তাদের মধ্যে অন্যতম হয়ে উঠলেন। কিন্তু সেই সময় নাগপুরের কংগ্রেস অধিবেশনে কংগ্রেসের সমিতির পক্ষ থেকে নিখিল ভারত কংগ্রেস সমিতি যে দুটো প্রস্তাব গ্রহণ করলো, তাতে ডাক্তারজি আবার মনোভঙ্গ করলেন। একটা প্রস্তাব হচ্ছে, একদিকে গান্ধীজি খিলাফত আন্দোলনের সমর্থন করে ভারতবর্ষের রাজনীতিতে মুসলিম তোষণের সূচনা করলেন, অতি উৎসাহে মুসলমান সমাজকে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে দিত, সেই জন্য তিনি খিলাফত আন্দোলনকে সমর্থন করেন। দ্বিতীয় প্রস্তাবটি হলো, যখন গোহত্যা বন্ধের বিরুদ্ধে প্রস্তাব আসলো, তখনও দেখা গেল কংগ্রেস পিছিয়ে গেল। কংগ্রেস বললো যে না, মুসলমান অসন্তুষ্ট হবে, এর জন্য আমরা এটা করতে পারবো না, আমাদের পক্ষে এই ধরনের প্রস্তাব অসুবিধা আছে। তখন ডাক্তারজি কংগ্রেসের এই মনোভাবে দুঃখ তো পেলেনি, কষ্ট পেলেন, কিন্তু তবুও সেই সময় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেস এবং গান্ধীর কোনো বিকল্প এই মুহূর্তে ছিল না, একমাত্র বড় মঞ্চ ছিল। তাই স্বাধীনতা আন্দোলনের যে কোনো কর্মসূচিতে ডাক্তারজি কিন্তু কংগ্রেসের নেতৃত্বে অংশগ্রহণ করতে কোনো আর দ্বিধা দেখান। 1921-এ ব্রিটিশের বিরুদ্ধে উগ্র ভাষার জন্য তার বিরুদ্ধে রাজদ্রোহের মামলা শুরু হল। সেই মামলা চলাকালীন ডাক্তারজি বিচারপতির সামনে যে বিবৃতি দিলেন, সেই বিবৃতি সম্পর্কে বলা হলো যে বিচারপতি মন্তব্য করলে সেই ভাষা থেকেও বিবৃতিটা আরো বেশি রাজদ্রোহ এবং উত্তেজনা। আর 1 বছরে সশ্রম এই কারাদণ্ডে ডাক্তারজি একটা ভোট দিয়ে দেয়। এই কারাদণ্ডের যে কারাবাসের এই যে অখণ্ড অবসর, এই অবসরের সময় মনের মধ্যে চিন্তার ঢেউ ওঠে। তিনি চিন্তা করতে থাকলে যে ভারতবর্ষে একদিন বিজ্ঞানে সমস্ত দিক থেকে, বৈভাবে, সাংস্কৃতিক দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে ভারত বিশ্বগুরু ছিল, ভারত অজেয় ছিল, ভারত শক্তিশালী ছিল। সেই ভারতবর্ষ পরাধীন হল কেন? এর পর এক বিদেশি শক্তি এসে আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, মা বোনদের অপমান করলো, আমাদের মঠ মন্দিরকে অপবিত্র করলো, আমাদের সম্পদ লুট করে নিয়ে গেল, আমরা কিছু করতে পারলাম না কেন? এই সব মোগল, পাঠান, ওলন্দাজ, ব্রিটিশ, পর্তুগিজ এদের মতো পাশবিক এবং বণিকের দল দিনের পর দিন ভারতবর্ষে
এইভাবে তাদের অন্ধকারের যুগ রাজত্ব চালিয়ে গেল, অত্যাচার চালিয়ে গেল। আমরা হিন্দু সমাজ তাদেররা কিছু করতে পারলাম না। ব্রিটিশদের বিরুদ্ধে শিখ, রাজপুত, মারাঠা যারা এত শক্তিশালী, তারা প্রত্যেকে আলাদাভাবে লড়াই করলো। সেই সময় যারা সব থেকে বেশি শক্তিশালী ছিল, তাদের নেতৃত্বে বাকিরা কেন যোগ দিয়ে একসাথে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করলো? কেন হিন্দু পরাধীনতার সময় বিক্ষিপ্ত ভাবে আমাদের অনেক বীর হিন্দু ভারত মায়ের সন্তান তারা প্রাণ দিয়েছেন, তারা তো পরাধীনতাকে মোচন করার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে একসাথে একযোগে একটা শক্তিশালী আন্দোলন বা সংগ্রাম কেন এই বিদেশিদের বিরুদ্ধে হলো না? তার মনে আসো যে আজ বা কাল চলে যাবে, কিন্তু ব্রিটিশ চলে যাওয়ার পরেও দীর্ঘদিন যে যে কারণের জন্য আমরা পরাধীন হয়েছি, সেই কারণগুলোকে আমাদের থেকে দূরে চলে যাবে, বা আমরা পরাধীন থাকার সময় যে বদ অভ্যাসগুলো আমাদের মধ্যে এসেছে, যেটা বিকাশ ভাষা বলা যায় একটা মানসিকতা এবং পরানুবাদ, পরান্ধানুকরণ, এই যে এসে গেছে, এগুলোকে আমাদের থেকে দূরে চলে যাবে। তাকে আবার অন্য দেশি শক্তির আর চলবো না তো, এই ধরনের নাটক তার মনের ভিতরে আসে। এবং এই প্রশ্নের থেকে তার মধ্যে চিন্তা আসলো যে স্বাধীনতা অর্জনের থেকেও সম্মানের সঙ্গে সেই স্বাধীনতাকে রক্ষা করাটা উচিত। তাই সম্মানজনক ভাবে বেঁচে থাকার দুটো পথ আমাদের কাছে আছে। এক হচ্ছে নিজেদের আদর্শ আহুতি দেওয়া, প্রাণ বলি দেওয়া, আর দ্বিতীয়টা হলো একটি সংঘবদ্ধ এবং সমাজ। ডাক্তারজি দ্বিতীয় পথটাকে বেছে নিলেন এবং 1 বছরের কারাবাসের পর তিনি ফিরে এসে তার ঘনিষ্ঠ সহযোগীদের সামনে এই 1 বছরের চিন্তা মন্থনের যে সার তত্ত্ব, এটা তিনি স্পষ্টভাবে সকলের সামনে রাখেন যে ভারতবর্ষে হিন্দুদের পতন মুসলমান বা ইংরেজদের জন্য হয়নি। আমাদের যে রাষ্ট্রীয় ভাবনা, সেই ভাবনায় যে বিচ্যুতি এসেছিল, সেই বিচ্যুতির ফলে ব্যক্তি এবং সমষ্টির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এবং তার জন্যই আমরা আর পদানত হই। সেই জন্য সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম এবং জাতীয়তাবোধের স্তরকে উন্নত করার জন্য তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য কি? যে নিত্য প্রতিদিন আমাদের সঙ্গের যে শাখা পদ্ধতি, যেগুলো আমরা জানি, বিস্তারিত বলার কিছু নেই, সেই পদ্ধতির মাধ্যমে যে সংস্কারিত ব্যক্তি হবে, তাদের নিয়ে যে বিজয়শালী এবং সংঘবদ্ধ সমাজ বা সংঘবদ্ধ কার্যশক্তি, তার মাধ্যমে আমাদের ধর্ম, সংস্কৃতি এবং সমাজকে রক্ষা করে আমরা ভারতবর্ষকে পরম দুর্গশালী করব। এটা আমাদের সঙ্গের প্রার্থনাতেও বলে দেওয়া আছে। এই যে চেতনা সংহতা আকারীয় শক্তি বিধায়স্য ধর্মস্য সংরক্ষণম, এটা আমরা জানি। অর্থাৎ যে কারণের জন্য আমরা পরাধীন হয়েছিলাম আর যাদেরকে পরাধীন হয়েছিলাম তাদের থেকে আমাদের কিছু শেখার আছে। সেই গুণগুলো আমাদের ভিতরে যাতে বিকশিত হয়, সমানুবর্তিতা, নিয়মানুবর্তিতা আর পালনের মানসিকতা, অর্থাৎ যিনি আমার ঊর্ধ্বতন, যিনি আমাকে নেতৃত্ব দিচ্ছেন, যতক্ষণ তিনি নেতৃত্ব থাকবেন ততক্ষণ তিনি যা বলবেন সেই নির্দেশ পান। নানা মুনির নানা মত নয়। এই ধরনের এছাড়াও জাত পাত, ভাষা, প্রান্ত, এই সমস্ত বিভেদের ঊর্ধ্বে উঠে একত্রিত হওয়া, সংঘবদ্ধ হওয়া, সংগঠিত হওয়া, এই গুণগুলোকে আত্মস্থ করার জন্যই আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা। যার জন্যই ডাক্তারজির সামনে দুটো ওই সময় দিয়েছিল। একটা হচ্ছে খুবই নিকটের লক্ষ্য, অর্থাৎ দেশের স্বাধীনতা, আরেকটি হচ্ছে দূরগামী লক্ষ্য, সেটা এক কথায় বলে ব্যক্তি নির্মাণ এবং তার মাধ্যমে রাষ্ট্র নির্মাণ।
ডাক্তারজি তার পুরো জীবনে এবং পরবর্তীকালে আমরা সঙ্গে যেতেও দেখব আন্তরিক সংঘ সৃষ্টির পরবর্তী যে সময় 1925-47 এই বছরের ডাক্তারজি তার জীবনে পরবর্তীকালে গুরুজি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দুটো লক্ষ্যের কোনোটাকেই অবহেলা করে। নিকটের লক্ষ্য স্বাধীনতা সংগ্রাম এবং দূরগামী লক্ষ্য ব্যক্তি নির্মাণ এবং সংগঠন গড়ে তোলে। ডাক্তারজি সংঘ প্রতিষ্ঠার পরে 25-এ প্রতিষ্ঠার পরে ওই সময় একটা নবজাতক শিশু বড় করার জন্য আর অপরিসীম পরিশ্রম করেছেন, সারা দেশ করেছেন। কিন্তু তার সাথে সাথে স্বাধীনতা আন্দোলন যাতে অবহেলা না পায় তার জন্য কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে সেই সংঘ খুবই ছোট ছিল। বিদর্ভ প্রান্তের কিছু অংশের সঙ্গে থাকা কিছুটা বিস্তার লাভ করেছিল, মহারাষ্ট্রের অন্য প্রান্তেও কাজ ততটা শক্তিশালী হয়নি। বাংলা এবং আসামের মধ্যে এত বড় দুটো প্রান্তে 1940 সাল পর্যন্ত সংঘ কাজই ছিল না। তামিলনাড়ুতেও 1940-এ সংঘকে যদি আমরা সেই সময়ে আর অনেক বড় হিসাবে ভাবি তাহলে সংঘের প্রতি অবিচার করা। এরকম অবস্থায় সংঘ কাজ তো অব্যাহত রেখে দাদাজি স্বাধীনতা আন্দোলনে যতটা সম্ভব কাজ করে যায় তার জন্য স্বয়ংসেবকদের নির্দেশ দিয়েছেন। কিন্তু সংঘের যে নীতিগত সিদ্ধান্ত অর্থাৎ সংঘ রাজনৈতিক আন্দোলন বা কোনো আন্দোলনাত্মক কর্মসূচিতে সংগঠন হিসাবে এবং সংঘের নিজের নামে অংশগ্রহণ করবে না, এটা ডাক্তারজি যখন সংঘ প্রতিষ্ঠা করেন সেটাই তার সহযোগীর সামনে ব্যক্ত করে দিয়েছিল। এটা আমি আগেই বললাম যে সংঘ প্রতিষ্ঠা হচ্ছে একটা সম্পূর্ণ দূরগামী উদ্দেশ্যকে লক্ষ্য করে। স্বাধীনতা আন্দোলন করার জন্য ডাক্তারজির অন্য কোনো সংগঠন প্রতিষ্ঠার প্রয়োজন নেই ছিল না, তার কারণ ডাক্তারজি তো কংগ্রেসের মধ্যে থেকে আন্দোলনে অংশগ্রহণ করছিলেন। সেই সময় 1925-এ সংঘ প্রতিষ্ঠা হলো। 1928-এ আমি এবার একের পর এক আসছি, অর্থাৎ ব্যবহারিক দিক থেকে সংঘ কতটা কি করেছে। 1928-এর সাইমন কমিশনের বিরোধ শুরু হয়। সেই সময় 18-20 মতো শাখা ছিল, ওয়ার্ধাতে কিছুটা কাজ ছিল। ওই সব স্থানে সংঘের স্বয়ংসেবকরা ভালো সংখ্যায় কংগ্রেসের পতাকা তলে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে যোগ দেন। এরপর একটা গুরুত্বপূর্ণ ঘটনা আসছে। সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন লাহোরের পুলিশ অফিসার স্যান্ডার্সের নেতৃত্বে লাঠিচার্জ, তাতে লালা লাজপত রায়ের মৃত্যু। ভগৎ সিং এবং সুখদেব হত্যা করেন। এর মধ্যে রাজগুরু নাগপুরের ভোসলে বেদশালাতে যখন ছাত্র ছিলেন রাজগুরু, তখন ডাক্তারজির সাথে ওনার পরিচয় ছিল এবং যার ফলে এবং রাজগুরু মহিদওয়ারের শাখারও স্বয়ংসেবক ছিলেন। স্বাভাবিকভাবে স্যান্ডার্স হত্যার পরে রাজগুরু ডাক্তারজির সাথে যোগাযোগ করেন। ডাক্তারজি তখন তার সহযোগী কার্যকর্তা ভাইয়াজি দানির ফার্ম হাউসে রাজগুরুকে গোপনে থাকার ব্যবস্থা করলেন এবং রাজগুরুকে বারবার বলে দেন সে যেন কোনো অবস্থাতেই পুনাতে তার নিজের বাড়িতে না যান। কিন্তু দুঃখের বিষয়, রাজগুরু সম্ভবত অল্প বয়সের কারণেই অতিরিক্ত উৎসাহে সে পুনাতে নিজের বাড়িতে যায় এবং পুলিশের কাছে ধরা। এইভাবে ডাক্তারজি সংঘ কাজে তন্ময় হওয়া সত্ত্বেও তার পুরনো সঙ্গী বা বিপ্লবীদের কাজে তিনি সহযোগিতা করেছেন, তাদের প্রতি সহমর্মিতা পোষণ করতেন এবং এই ব্যাপারে গান্ধীজির সাথে তার পার্থক্য ছিল। স্বাধীনতা আন্দোলনের জন্য গান্ধীজি যেমন অহিংসাকেই একটা একমাত্র পথ মনে করতেন এবং তিনি ভগৎ সিং তাদের রাজগুরুর আদেশের বিরুদ্ধে যে আবেদন করার কথা ছিল সেই আবেদনে সই করতে রাজি হন। আমরা সকলেই জানি গান্ধীজি যেহেতু তারা হিংসার পথে গেছে। কিন্তু ডাক্তারজি স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে হিংসা এবং অহিংসা নিয়ে কোনো ছুটমাট ছিল না। পরবর্তীকালে H.M. ফোরকে তার একটি বই
হইতে রাজগুরু এবং ডাক্তারজির এই সম্পর্ক রাজগুরুকে সাহায্য করেছে। এটা আমরা সঙ্গের কথা বলছি না, যে তার বইতে এটা বিস্তারিত বর্ণনা দিয়েছে। এরপর 1959 কংগ্রেসে কংগ্রেস পূর্ণ স্বাধীনতা প্রস্তাব গ্রহণ করে। এটা জানার পরে ডাক্তারজি খুবই আনন্দ প্রকাশ করেন তার মধ্যে। এরপরে 1930-এর 26 জানুয়ারি কংগ্রেস ঠিক করে যে সারা দেশে তার ওই দিকে এই প্রসঙ্গে 1930 তারিখে ডাক্তারজি তারা নুলকরকে কংগ্রেস নীতিগত সিদ্ধান্ত এছাড়াও নিজের হাতে আমরা সবাই দেখি ডাক্তারজি লিখছেন করবে ওয়ার্কিং কমিটি রবিবার 26/1/1930 তারিখে সারা ভারতে স্বাধীনতা দিবস উদযাপনের ডাক দিয়েছে। অখিল ভারতীয় কংগ্রেস কমিটি আমাদের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে উন্নীত হয়েছে দেখে আমাদের স্বভাবতই প্রচন্ড আনন্দ হচ্ছে। স্বাভাবিক কর্তব্যরূপে আমাদের উচিত এই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে যে কোনো সংগঠনকে সাহায্য করা। এজন্য রবিবার 26/1/1930 তারিখে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রত্যেক শাখায় সন্ধ্যা ঠিক 6টায় সংঘস্থানে শাখার সকল স্বয়ংসেবক সবার জন্য একত্র হয়ে রাষ্ট্রধ্বজ আর মৌলিক ধ্বজকে বন্দনা করবে। ভাষণের স্বাধীনতার অর্থ এবং সেই লক্ষ্য অর্জনের উদ্দেশ্য যেন প্রত্যেকের জীবনের বদ্ধমূল হয় সেই ভাবনা বিশদে ব্যাখ্যা। তিনি সমস্ত সংঘের শাখায় চিঠি লিখলেন এবং এই বিষয়টি সংঘের কঠোরতম সমালোচক সুমিত সরকার বামপন্থী ঐতিহাসিক খাকি শার্ট অ্যান্ড সাফরন ফ্ল্যাগ বইতেও স্বীকার করেছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে ডাক্তারজি স্বাধীনতা আন্দোলন সম্পর্কিত প্রত্যেকটি সিদ্ধান্ত প্রত্যেকটি কর্মসূচি সম্পর্কে সবসময় সজাগ থাকতেন এবং সংঘের স্বয়ংসেবকদের যতটা সম্ভব সেই কাজে সহযোগিতা করা যায় ওই উৎসাহকে মানুষের মধ্যে আরো কি করে ছড়িয়ে দেওয়া যায় সে ব্যাপারে সচেষ্ট ছিলেন সংঘের কাজের পাশাপাশি। এরপর আইন অমান্য এবং জঙ্গল সত্যাগ্রহ। আইন অমান্য এবং জঙ্গল সত্যাগ্রহ সম্পর্কে ডাক্তারজি আর নীতিগত সিদ্ধান্ত যে সংঘ নিজের নামে কিছু করবে না, স্বয়ংসেবকরা ব্যক্তিগত অভিরুচি অনুযায়ী এই ধরনের কার্যক্রমে আন্দোলনে অংশগ্রহণ করতে পারে এবং ডাক্তারজিও সিদ্ধান্ত নিয়ে নেন তিনি নিজে ছোট সংঘ চালক পদ থেকে সাময়িক অব্যাহতি নিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করবেন কংগ্রেসের নেতৃত্বে এবং তার অবর্তমানে ডক্টর ফরাজে সরসংঘ চালকের দায়িত্ব পালন। এই সময় ডাক্তারজি সেই শতাব্দীর সময় সংঘের স্বয়ংসেবকদের ভূমিকা কি হবে তা স্পষ্ট করে ডাক্তারজি একটা পত্র লিখে দিলেন, সকলকে পাঠালেন। তাই গুরুজির যত তার বুদ্ধি তার সমস্ত বক্তব্য যে বাঞ্চ অফ থটসে আছে তো সমালোচকরা ওটাকে দেখান। দেখুন এই যে বাঞ্চ অফ থট যা স্বয়ংসেবকরাকে বাছাই করে চলেন স্বয়ংসেবকদের কাছে সেটা সংঘ গীতার মতো ব্যাপার। তো দেখুন এই বাঞ্চ অফ থটসে কোথাও আপনি ব্রিটিশ বিরোধী কিছু পাবেন, কিন্তু আমাদের এটা জানতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে সংঘের যেটা নীতিগত সিদ্ধান্ত এবং সংঘের যে ধরনের কাজের তার যে সংঘ সৃষ্টির যে পটভূমিকা তার কাজের ইয়ে তার মতাদর্শ আমাদের কার্যকর্তাদের বক্তব্য সেই অনুযায়ী হয়। যেমন একটা ছোট উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে সে সবাই সাধারণত কি করি যে ধর্মান্তরকরণ হচ্ছে, ধর্মান্তরকরণের জন্য আমরা খ্রিস্টান বা মুসলমানদেরকে উপরে দোষারোপ করি, তাদেরকে গালি দিই। তো গুরুজি এখানে বলছেন স্বয়ংসেবকদের সামনে খ্রিস্টান ও মুসলমানদের সমালোচনা না করে গুরুজি নিজেদের কর্তব্য সম্বন্ধে সচেতন হতে বলছেন। কি ভাষায় বলছেন
বিদেশি মিশনারিরা এইসব অঞ্চলে কেমন করে কাজ করছে দেখুন, কি পরিমাণ পরিশ্রম ও অধ্যবসায়ের পরিচয় না তারা দেয়, কত কষ্টে না তারা হাসি মুখে মেনে নেয়। তারপর তিনি আরো বলছেন, অনেক কর্মী যা কিছু মন্দ তার জন্য অন্যকে দোষারোপ করার মধ্যে আনন্দ পান। অনেকে তো দোষ চাপান রাজনৈতিক বিকৃতির উপর, অনেকে দোষ দেন খ্রিস্টান, মুসলমান বা ধরনের অন্যান্য মতাবলম্বীদের কার্যকলাপকে। আমাদের কর্মীরা যেন এই ধরনের প্রবণতা থেকে নিজেদের মনকে মুক্ত রাখে এবং আমাদের জনগণ ও আমাদের ধর্মের জন্য সঠিক প্রেরণা নিয়ে কাজ করেন। চিন্তার জন্য বলা আছে। অর্থাৎ উনি কিন্তু এখানেও আমি ব্রিটিশ ছেড়ে দিই সেই সমালোচনা উনি করছেন না, বলছেন আমাদের দেখা উচিত যে ওরা কত কষ্ট করে ওদের মধ্যে দিয়ে কাজ করছে, আমরা কি করি? আমরা আমাদের ওই ধরনের বনবাসী গিরিবাসী হিন্দু ভাইয়েরা যারা অবহেলিত তাদের পাশে কিন্তু আমরা দাঁড়িয়েছি যে আমাদের সমালোচনা ছেড়ে নিজেদের কাজ করতে। এটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি সঙ্গে চলে। তাই আমাদের যারা বিভ্রান্ত হয়েছে বা যারা আমাদেরকে এই ধরনের প্রশ্ন করবে যে সংঘ স্বাধীনতা সংগঠন করে কি না, এটা নিয়ে যাদের মনে সংশয় আছে তাদেরকে এটা স্পষ্টভাবে বলা, গেলে কোন রাজনৈতিক বা কোন দুর্বল নিয়ে সঙ্গে সাংস্কৃতিক সঙ্গে সেই জীবনে সঙ্গে মূল্যায়ন করতে হবে। গুরুজির সমস্ত বক্তব্য সঙ্গে ইতিবাচক দৃষ্টি নিয়ে সংস্কার, জাতি গঠন, ব্যক্তি গঠন ইত্যাদি করেই ছিল। সেখানে ব্রিটিশ বিরোধী উগ্র ভাষণের মতো এই ধরনের বক্তব্য সেখানে থাকা, তার জন্য সমালোচনাটা কিছুই। কিন্তু তা সত্ত্বেও ব্রিটিশ গোয়েন্দাদের গুরুজির এই প্রিয়তা, গুরুজির যে প্রভাব ভারতবর্ষের সেই সময়, আমরা জানি যে গুরুজির কাছে শঙ্করাচার্য হওয়ার মতো প্রস্তাব ছিল, সঙ্গে সেই সময় সংখ্যা বেশি না হয়, সারা দেশে সঙ্গে না হওয়া সত্ত্বেও এবারে ঈশ্বরিক প্রতিভা বলেই এক ধরনের মানে অধিনায়ক হচ্ছে বিরাট মানে ঘুরতেন ভারতবর্ষে বিরাট। ব্রিটিশ গোয়েন্দা বিভাগেরও নজর ছিল তার। ব্রিটিশ গোয়েন্দা বিভাগ যদি উপর থেকে দেখলে তারা উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিচ্ছেন, রিপোর্ট দিচ্ছেন, যদিও উপর থেকে দেখলে গোলাকারের গতিতে উৎপন্ন বিপদের সম্ভাবনা এখনো অনেক দূরের মনে হয়, তার গতিবিধি অবাধে চলতে গিয়ে তাকে এক শক্তিশালী অনুশাসনবদ্ধ স্বয়ংসেবক যাদেরকে শান্তিভঙ্গ উপদ্রব সৃষ্টির জন্য ব্যবহার করা যায় তার এক ছোট নেতার হওয়ার সুযোগ পরামর্শক বিপদ থেকে আনা। তার মানে তারা ব্রিটিশ গোয়েন্দা বিভাগ কিন্তু গুরুজি এবং সংঘের উপরও তারা নজর রাখতো। গুরুজি প্রকাশ্যে কিছু ব্রিটিশ বিরোধী বলুন চা না বলুন, তাদের মধ্যে কিন্তু সংঘ ছিল যে গুরুজির শক্তি বৃদ্ধি মানে সঙ্গের শক্তি সঙ্গের মধ্যে এককভাবে একছত্র অধিপতি হয়ে দিলে এটা ভবিষ্যতে ব্রিটিশের কাজ। এরকমই একাধিক প্রতিবেদন গুরুজি কিন্তু ব্রিটিশ বিরোধী উগ্র কিছু বলছে না, তা সত্ত্বেও দেখা গেল যে উপরে ব্রিটিশ সরকারের কাছে গোয়েন্দারা একাধিক রকম গুপ্ত প্রতিবেদন দিল, যার ভিত্তিতে স্বরাষ্ট্র দপ্তর মধ্য প্রান্তের যে সরকার আছে সেই সরকারকে বললো সংঘকে নিষিদ্ধ করতে। যদিও পরবর্তীকালে মুখ্য সচিব বললেন, উপরমহলকে জানালেন যে এটা এখন করা সম্ভব না, করলে সারা রাজ্য জুড়ে অনেক বিক্ষোভ শুরু হবে। কিন্তু আমার কাছে এখানেই বিচার্য, যদি গুরুজি এবং সংঘকে ব্রিটিশরা বিপদ মনে না বুঝতো তাহলে তাদেরকে পাঠাবে, আর সরকার এটাতে বিশ্বাস করে নিষিদ্ধ চাইবে। সংঘ যদি সহযোগী হতো তাহলে সংঘকে নিষিদ্ধ করার ছিল না। পরবর্তীকালে আমরা 1942-এ ভারত ছাড় আন্দোলনে আসছি, কিন্তু ভারত ছাড় আন্দোলন প্রায় অগস্ট মাসে হয়। ভারত ছাড় আন্দোলন যখন ঘোষণা হয়নি আগে গুরুজির প্রভাব প্রতিপত্তি এবং সুবর্ণের বুদ্ধি হয়ে যাওয়ার ফলে গোয়েন্দা প্রতিবেদন বলছে যে পুনের এই ক্যাম্পে গোলওয়ালকারজি বলেছেন যে সারা বিশ্ব যদি তার বিরুদ্ধে যায় তাহলে সংঘ তার কর্তব্য থেকে বিচ্যুত হবে না, এবং তিনি স্বয়ংসেবকদেরকে দেশের জন্য প্রাণ বিসর্জনের
ক্ষেত্র প্রস্তুত থাকার জন্য বলেছে। এই দেশের জন্য প্রাণ দেওয়ার কথা বলা মানে এটা স্বাধীনতা আন্দোলন। সংঘের প্রতিদিনকার শাখাতে এটা কোনো ইয়ে নেই, প্রসঙ্গ নেই। সুতরাং যার জন্য ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রকের একটি প্রতিবেদন তখন বলছে, organization is intensely anti-British and its tone is increasingly becoming militant. অর্থাৎ গুরুজি সবসময় ব্রিটিশ বিরোধী বক্তব্য বা আন্দোলনের কথা প্রকাশ্যে না বললেও এটা কৌশলগত কারণ। সাধারণত মহারাষ্ট্রের ব্যক্তিরা এই কৌশলই অবলম্বন করে। মহারাষ্ট্রের শিবাজী ওই কারণেই সফল হয়েছিলেন। অন্যান্য অনেক বড় বড় রাজপুত বীর ছিল, শিখরা অনেক বীর ছিল, কিন্তু তারা সফল হননি। তার কারণ তারা কৌশলগত কারণে যে কখনো কখনো আর দুপা পিছিয়ে আসতে হয়, এক পায়ে দুপা পিছিয়ে আসতে হয়, এটা তারা নিতেন না। তারা যা কিছু করতেন সামনাসামনি। কিন্তু গুরুজি কিন্তু চিন্তা করেছিলেন যে গোপনে গোপনে আমাকে সঙ্গকে পাড়ি তুলতে হবে। আমার সঙ্গের যে শক্তি, তাতে ব্রিটিশের যদি দৃষ্টি এই মুহূর্তে সঙ্গের উপরে এসে পড়ে, তাহলে সঙ্গের কাজ বৃদ্ধির ক্ষেত্রে সেটা অনেক বাধাপ্রাপ্ত। ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনের ক্ষেত্রে গুরুজি ডাক্তারজি পথ অনুসরণ করে একই কথা বললেন যে সমস্ত কার্যকর্তা বা স্বয়ংসেবক তারা যদি আন্দোলনে যোগ দিতে চায়, তাহলে ব্যক্তিগত অভিরুচি অনুযায়ী এই আন্দোলনে যোগ দিতে পারে। সে গুরুজির আহ্বানে যথারীতি বিদর্ভ প্রান্তের চিমুর আষ্টি নামক স্থানে, অনেক নাম আসবে, সে নামগুলো চট করে মনে রাখা সম্ভব নয়। চিমুর আষ্টি নামক স্থানে সঙ্গের স্বয়ংসেবকরা স্থানীয় অধিবাসীদের সঙ্গে একযোগে সমান্তরাল স্বাধীন সরকার গঠন করে। এবার আমরা জানি চট্টগ্রাম, বালিয়া, সাতারাতে, মেদিনীপুরে আমাদের স্বাধীন সরকার তৈরি হয়েছিল। ওরকম চিমুর আষ্টি নামক একটি ছোট জায়গাতেও স্বাধীন সরকার গঠিত হয়। সঙ্গের কার্যকর্তা দাদা নায়েক, আন্নাজি, সঙ্গের ঘনিষ্ঠ সন্ত তুকোজি মহারাজ চিমুর আন্দোলনের প্রমুখ নেতা ছিলেন। কয়েকজন স্বয়ংসেবক এই আন্দোলনের সময় পুলিশ সরকার বালা সাহেব দেশপান্ডে এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য তার মৃত্যুদণ্ড হয়। পরবর্তীকালে অবশ্য তিনি মুক্তি পান। আমরা সবাই জানি যে পরবর্তী বালা সাহেব দেশপান্ডে বনবাসী কল্যাণ আশ্রমের প্রতিষ্ঠা করেন। 11 আগস্ট 1942 পাটনার সচিবালয়ে জাতীয় পতাকা উত্তোলনের সময় পুলিশের গুলিতে প্রায় 6 জন আন্দোলনকারী মৃত্যুবরণ করেন। তার মধ্যে 2 জন শহীদ ছিলেন। বিপুল উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে গান্ধীজি আন্দোলন তো শুরু করলেন, কিন্তু গান্ধীজির আন্দোলনের বৈশিষ্ট্য ছিল গান্ধীজির আন্দোলনে আবেগ থাকতো, কিন্তু সেই আন্দোলনকে তার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে আন্দোলনের অনেকগুলো ধাপ থাকে, অর্থাৎ একটা প্রথম স্তরের নেতৃবর্গ, তারপরে দ্বিতীয় স্তরের নেতৃবর্গ, তারপর তৃতীয় স্তরে 3টে স্তরের নেতৃবর্গ থাকে, তার জন্য অনেক সাংগঠনিক প্রস্তুতি লাগে। এই বিষয়গুলো গান্ধীজির ছিল না। যার ফলে আন্দোলন একটা পর্যায়ে যাওয়ার পর আর সে চূড়ান্ত সাফল্যের আন্দোলন শুরু করলেন, কিন্তু গান্ধীজি, নেহরু, প্যাটেল, যত কংগ্রেসের প্রথম সারির নেতাকে গ্রেপ্তার করে নেওয়ার পর আন্দোলন দিশা যারা ছিল তারা বাইরে ঘোরাঘুরি করতে গেলে কোথায় থাকবে, পুলিশ তাদেরকে এখানেও ডাক্তার যেরকম দিচ্ছেন না, যখন ডাক্তার কিন্তু গোপনে আন্দোলনের নেতাদের এর মধ্যে একজনের আমরা 1967-তে হিন্দুস্তানের সম্পাদকের সঙ্গে এক সাক্ষাৎকার যে ওই রকম বিষয় অবস্থা আমরা কোথায় থাকবো, তখন দিল্লি সমাচালক তালা হংসার বাড়িতে আমি প্রায় 15 দিন মতো ছিলাম। তারপরে এক জায়গায় বেশি দিন থাকা ঠিক হবে না বলে আমি একটি বরযাত্রী দলের সঙ্গে মিশে আর সেখান থেকে অন্য জায়গায় লালাংশ রাজগুপ্তার ওখানে জয়প্রকাশ নারায়ণ ছিলেন।
এছাড়াও যে চিমু রাষ্ট্রটিতে যে স্বাধীন সরকার হয়েছিল, সেই সরকারের নেতৃত্ব দিচ্ছিলেন নানা পাত্রী কাছে আশ্রয় নিয়ে নেতা অচ্যুত চট্টোপাধ্যায় বিখ্যাত নাম এবং সংঘের এক কঠোর সমালোচক, সংঘের কঠোর সমালোচক হতে পারেন, কিন্তু তিনি কংগ্রেসী নেতা, স্বাধীনতা সংগ্রামী, স্থানে গুরুজি, তাকে পুনার সংঘচালক, তার বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন। এই সমস্ত তথ্যই এই স্বাধীনতা সংগ্রামীরাই পরবর্তীকালে নিজেরাই বলেছেন, নিজেরাই স্বীকার করেছেন, তাদের কাছ থেকে জানা গেছে। এছাড়া সঙ্গের পূজনীয় চতুর্থ সংঘচালক, সরসংঘচালক রজ্জু ভাইয়াও এই আন্দোলনে যোগ দেন। ট্রিবিউনের মতো সংঘ বিরোধী সংঘের সমালোচক পত্রিকায় আর রজ্জু ভাইয়া যে তিনি যোগ দিয়েছিলেন এটা বলেছে। সুতরাং ভারত ছাড়ো আন্দোলনে সংঘ একইভাবে ডাক্তারজির কথা, সংঘের নীতিগত সিদ্ধান্ত কংগ্রেসের পতাকা নিয়ে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছে। এখানেও ভাবতে হবে 25 সালে সংঘের প্রতিষ্ঠা আর 42 সাল, মানে মাত্র 17 বছর। সুতরাং সেই 17 বছরেও কিন্তু সংঘের ব্যাপ্তি অনেক বেশি ছিল না। তার মধ্যেও স্বয়ংসেবকরা যেখানে যেখানে পেরেছে নিজেদের শক্তিতে কংগ্রেসের পতাকা তলে আন্দোলন করেছে। সংঘের নিজের নামে আন্দোলন হয়নি, কার্যকর্তা থেকে সাধারণ স্বয়ংসেবক সকলেই আন্দোলনে করেছিলেন। এরপরে আছি গোয়ার স্বাধীনতা সংগ্রাম। গোয়া, দিউ, দাদরা নগর হাভেলি স্বাধীনতার জন্য 1954 সালে সর্বদলীয় মুক্তি আন্দোলনে সংঘ প্রবলভাবে সমর্থন করে। এর থেকে এগিয়ে গিয়েও সংঘের স্বয়ংসেবকরা আজাদ গোমন্তক দল তৈরি করেছিল। 1954-তে আজাদ গোমন্তক দলে যাদের অধিকাংশই স্বয়ংসেবক, এছাড়া সাধারণ যুবক নাগরিকরা ছিলেন, পুনার সংঘচালক বিনায়ক আপ্তেজির নেতৃত্বে আর গেরিলা কৌশলে দাদরা নগর হাভেলি আক্রমণ করে। তাদের যে প্রধান যে পুলিশি কার্যালয় ছিল, সেই পুলিশি কার্যালয়ে প্রায় 175 জন পুলিশকে তারা গেরিলা কাজে আক্রমণ করে নিরস্ত্র অবস্থাতে কোন রকম সশস্ত্র সংঘর্ষ হয়নি, তারা তাদের পুলিশকে আত্মসমর্পণ করতে বাধ্য এবং সেখানকার জাতীয় পতাকা উত্তোলন করে। এরপর এই তথ্য আমরা যেমন বলছি ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে 87-তে প্রকাশিত PS লেলের লেখা দাদরা এন্ড নগর হাভেলি পাস্ট অ্যান্ড প্রেজেন্ট এর বিশদ বিবরণ আছে। অনেক স্বয়ংসেবক এই সকল আক্রমণের সময় মৃত্যুবরণ করেন। 1954 এই আক্রমণে যারা অংশগ্রহণ করেছিলেন এরকম 100 জন স্বয়ংসেবক এবং তার সাথে অন্যান্য অংশগ্রহণকারীদেরও 1987-তে মহারাষ্ট্রের সরকার স্বাধীনতা সংগ্রামের স্বীকৃতি দেয় এবং তাদেরকে সম্বর্ধনা দেয়। মহারাষ্ট্রের কংগ্রেস সরকার, বিজেপি সরকার কিন্তু নয়। সুতরাং স্বয়ংসেবকরা যদি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে নাই থাকে, তাহলে কংগ্রেস সরকার কেন তাদের সম্বর্ধনা দিত? ভারত ছাড়ো আন্দোলনে এটা হয়নি। ভারত ছাড়ো আন্দোলন যখন সংঘের স্বয়ংসেবকরা এইভাবে অংশগ্রহণ করেছেন, তখন 43-এ একটি গোয়েন্দা প্রতিবেদনে স্পষ্ট ভাষায় উপরমলকে জানায়, the ulterior objective of the RSA is to drive away the British from India and free the country. অর্থাৎ সংঘের একদম আসল উদ্দেশ্যই হচ্ছে যে ব্রিটিশকে ভারতবর্ষ থেকে দূর করে ভারতকে স্বাধীন করা, মুক্ত করা। এটা 1943-এ, 42-এ সংঘের এই স্বয়ংসেবকদের কার্যকলাপ, সব নিজের আন্দোলন অংশগ্রহণ করেনি, কার্যকর্তারা করেছে। এটা দেখেই গোয়েন্দা বিভাগ দিচ্ছে যে সংঘের উদ্দেশ্য ব্রিটিশকে বিতরণ করা। তো এবার গোয়ার স্বাধীনতা সংগ্রাম 55-তে কার্যকর্তা গোয়া পর্তুগিজ শাসনের অংশ, কিন্তু নেহেরু সেখানে সামরিক হস্তক্ষেপে রাজি হন। তখন সেখানকার বরিষ্ঠ প্রচারক স্বর্গীয় জগন্নাথ রাও যোশীর নেতৃত্বে জনসংঘের কর্মীদের নিয়ে স্বয়ংসেবকরা সত্যাগ্রহের নেতৃত্ব। শান্তিপূর্ণ মিছিলে গুলি চলে। মথুরা শাখার স্বয়ংসেবক আমির চাঁদ গুপ্তা মৃত্যুবরণ করে। কোথায়? গোয়াতে মথুরা। অর্থাৎ মথুরা থেকে স্বয়ংসেবক সেখানে আন্দোলনে অংশগ্রহণ করতে গেছে।
যোশীজির 20 বছরের কারাবাস হয়। এছাড়াও গোয়ার যে পানাজি রাজধানী, সেখানকার সচিবালয়ে জাতীয় পতাকা তোলার জন্য একজন স্বয়ংসেবককে তারা গ্রেপ্তার করে আর খোদ লিসবনে নিয়ে চলে যায়, পর্তুগালের রাজধানী নিয়ে যায়। সেখানে তাকে 16 বছর জেল কাটাতে। সঙ্গে দিল্লি প্রান্ত প্রচারক বসন্ত রাও, তার নাম অনেকে শুনেছি, সবচেয়ে বড় দলের নেতৃত্ব। গোয়া পুলিশ সতর্ক করে গুলি চালায়। তার হাতে 3টে গুলি লাগা সত্ত্বেও তিনি শেষ পর্যন্ত থাকতেন। পরে তার হাতে মধ্যপ্রদেশের একজন সত্যাগ্রহী যশোধরা দেবী সেই পতাকা নিয়ে মাতঙ্গনী হাজরার মতো এগোতে থাকেন। তার গায়ে গুলি তিনি যখন পড়ে যান, তখন উজ্জয়িনীর জেলা প্রচারক রাঘব মহাকাল সেই পতাকা নিয়ে এগোতে থাকেন। পুলিশের গুলিতে রাজাভাইজি যখন মাটিতে পড়ে যান, তখন অন্য এক স্বয়ংসেবক তার হাতে নিয়ে এগিয়ে যান। পরে রাজাভাইজি মৃত্যুবরণ করেন। এই আন্দোলনের কথা আমি সংঘ নিন্দা করছি তা নয়, সংঘের পরিচিত সংঘ বিরোধী লেখক ক্রিস্টোফার জেফ্রল আবার সংঘ বিরোধী প্রকাশনা মানে বই প্রকাশ করে যে সংস্থা পেঙ্গুইন বুক, সংঘ বিরোধী প্রকাশনা সংস্থা, তার লেখা বই দ্য হিন্দু ন্যাশনালিস্ট মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান পলিটিক্স। এই বইতে জগন্নাথ রায় যোশীজির যে বিরোচিত ভূমিকা, সেই ভূমিকার উল্লেখ উনি করেছেন। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট যে ভারতবর্ষের মূল স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গোয়া সংগ্রাম কোন পর্যায়ে সংঘ সংগঠন রূপে বা তার কোন স্বয়ংসেবক ব্যক্তিগতভাবে ব্রিটিশ সরকার ও প্রশাসনের সঙ্গে হাত মেলায়নি বা তাদেরকে সহযোগিতা করেনি। ঘোরতর সংঘ বিরোধী বামপন্থী ঐতিহাসিক বিপান চন্দ্র সমালোচনা সত্ত্বেও এই প্রকৃতটা স্বীকার করেছেন। তার বইতে কমিউনালিজম মডার্ন ইন্ডিয়া বইতে বলেছেন ডাকাতি আর কখনোই ব্রিটিশ শাসনের সঙ্গে হাত মেলায়নি। গান্ধী আমরা সবাই জানি ওয়ার্ধা শিবিরে গেছি, সঙ্গের প্রশংসা করেছিলেন। গান্ধীজি ডাক্তারজিকে সঙ্গের মধ্যে থেকেই এই শাখা কাজ করতে বলেছিলেন। ডাক্তারজি সবিনয় সেই তার 1934 এবং 1947 মানে 14 বছর পর গান্ধীজি তার দুঃখজনক মৃত্যুর আগে দিল্লির ভাঙ্গি কলোনিতে সংঘের এক স্বয়ংসেবক সমাবেশে তিনি গিয়েছিলেন। সেইখানে যে গান্ধীজি বলেন যে আমি তো অনেক বছর আগে সঙ্গে শিবিরে গিয়েছিলাম, তখন ডাক্তারজি জীবিত ছিলেন, আমি আপনাদের শৃঙ্খলা, তারপরে অনুশাসন, অস্পৃশ্যতা বর্জন এগুলো দেখে খুবই অভিভূত হই। আমি আশা করি যে আপনাদের সঙ্গের কাজ আরো বাড়ুক। তাহলে প্রশ্ন হলো 1934-এ গান্ধী ওয়ার্ডে গেলেন, ডাক্তারজি কংগ্রেসের মধ্যে থেকে কাজ করতে রাজি হলেন না। ডাক্তারজি রাষ্ট্রীয় সংগ্রাম এইবার রাষ্ট্রীয় সংগ্রাম যদি বিরোধিতা করে, যে স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করে, তাহলে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা থাকে, যে জীবনের শেষ বাজি ছিল, সেই আন্দোলনে যদি সংঘ বিরোধিতা করে থাকে তাহলে 1947-এ কংগ্রেস শাখায় গিয়ে আমাদের ছেড়ে দিন, ভারত ছাড়ো আন্দোলন সাধারণ মানুষ ছেড়ে দিন। ভারত ছাড়ো আন্দোলন তো গান্ধীজি নিজ আন্দোলন ছিল, সেই আন্দোলনে যে বিরোধিতা করে গান্ধীজি অজানা ছিল না। তৃতীয় যারা জাতীয় নেতা একটা জীবনী কলকাতার ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডি নামক তাদের যে সেই দ্বিতীয় খণ্ডে ডাক্তারজিকে এক মহান দেশপ্রেমিক মনীষী এবং বিপ্লবী বলে লেখছে। ইন্দিরা গান্ধী নাম মনে চিন্তা করুন, সেই বইটি লেখা আছে। সেই বইতে ডাক্তারজিকে একজন দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী বলে উল্লেখ করা হয়েছে।
তো কংগ্রেস আমলের ঐতিহাসিকরা একথা লিখলেন না। এই ব্যাপারে সমালোচকরা কি বলবেন? এবং তারপরে হচ্ছে যাই সব বলছে এবং একজন ব্যক্তিকে মূল্যায়ন করার জন্য আমার দৃষ্টিভঙ্গি কিরকম হচ্ছে, জন্মগ্রহণ করেছেন সাহিত্য, কলা, সমস্ত বিজ্ঞানকে বলেন, সাহিত্য আঙ্গিক ও সন্ন্যাসী হলেন, তারা স্বাধীনতার সময় ভারত জন্মগ্রহণ তাদের কীর্তি করা আমরা বলি, তাদেরকে মান্যতা দিই, সক্রিয়ভাবে স্বাধীনতা আমাদেরকে মান্যতা দেন, আমরা তাদেরকে বহু ধর্মীয় প্রতিষ্ঠান ওই সময় ছিল যা সক্রিয়ভাবে সংগ্রাম অংশগ্রহণ করে। কিন্তু আজকে নিজের স্থানকে ভর্তি করার জন্য তাহলে এখন যদি তাদেরকে প্রশ্ন করা হয় ব্রিটিশ ওই রকম প্রতিষ্ঠান আপনার আপনি তো খুবই চিন্তিত কে আন্দোলন সহযোগিতা করেছিল, কে বিরোধিতা করেছিল। যারা আন্দোলন অংশ করেনি সেই প্রতিষ্ঠানের দলে আপনি সন্ধান পাঠাচ্ছেন কি করা হয়? আসলে যে প্রতিষ্ঠান বা যে জীবনকে পুরো জীবন পূর্ণভাবে দেশ এবং সমাজে পাঠিয়েছেন সক্রিয় স্বাধীনতার আধ্যাত্মিক ভবনের মাধ্যমে মানুষের উপকার করেছেন দেশ এবং সমাজের। তিনি শক্তির সাথে হাত মেলান, যদি দেশ সমাজের তাহলে প্রশ্ন হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রতিষ্ঠা হয়েছিল গঠন এবং সেটাকে সংবিচ্ছিন্ন হয়েছে কিনা, দেশের বিরুদ্ধে কিনা, আমরা সমাজের বিরুদ্ধে কিনা, সেই কাজটা দেশের এবং সমাজের বিরুদ্ধে নয়। আজকের সঙ্গে সেই কাজ থেকে বিচ্ছিন্ন হয়েছে কিনা, না সেখান থেকে বিচ্ছিন্ন হয়নি, সঙ্গে সেই কাজটা করে যাচ্ছে। সুতরাং সেইটার উপরে সঙ্গের মূল্যায়ন হওয়া উচিত। এবং সবার শেষে বলা যায় যে সঙ্গ এমন ভাবে এমন সংস্থায় লালিত পালিত যেখানে নিজের যা নিজে পেতাম আত্মটা এগুলো নেই। আমাদের সঙ্গে একটা গানই আছে যে দেবী বিবাহ করা না हम तो दिन चार रहे ना रहे। তোমার বলবে আমার তো দুদিনের জন্য ফিরতে এসে, সেই জন্য নিজের প্রচার করে না, প্রচার করতে হলে আমাদের হিন্দু ধর্ম আমাদের পড়া নিজের দিতে ভাগ মাছ নিজে কি স্বাধীনতা আন্দোলন করেছে সেভাবে আজকে শিবমন্ত্রী হয়ে গেছে এরকম স্বাধীনতা সংগঠন বিশ্বাস কাজ করতে যাচ্ছে সংগঠন হয়ে গেছে। তার ছোট উদাহরণ দিলেই আমি যে এক জায়গায় একটি ছোট নিয়েছে বিখ্যাত শিল্পী, সেখানে একজন ব্যক্তি এসে যেমন একটু বলে না যে দুদিনের চোখি বলে প্রসাদ, তো সেই ধরনের একজন ব্যক্তি এসে সেই শিল্পী সেই ছবিকে দেখে সেখানে আলপট্টা মন্তব্য করেছে, এটা কি কোনো একটা ছবি হয়েছে। তা ওখানকার যিনি আয়োজক ছিলেন সে আয়োজক থেকে একজন এসে ওনাকে বলছেন যে এই ছবিগুলো হচ্ছে কালোকীর্ণ ছবি, এই ছবি যারা দেখতে এসছেন পরীক্ষাটা তাদের, এই শিল্পী পরীক্ষা নয়।
অর্থাৎ এই ছবি ভালো খারাপ এটা বলে যে এই ছবিগুলো অনেক উন্নত ছবি সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই, মতামতেরও কিছু নেই, বরং যে দেখবে ছবি বুঝতে পারবে। আজকে সম্ভবকে আমরা বলতে পারি গর্ভসম্পন্ন হয়েছে যারা এইসব বামপন্থী সেকুলার প্রচার করছে তারা এখন তাদের নেই, তারা এর অতলে দিয়ে যাবে। সুতরাং সংঘকে সংগঠন এত প্রচারের মধ্যে দিয়ে এসেছে, তাই সংঘকে যারা দেখবে যারা জানবে যদি ঠিকভাবে বুঝতে না পারে পরীক্ষাটা আমাদের নয়। তাই আজ সাদা কথার মতো সঙ্গের জীবন সংযোগ দৃষ্টিভঙ্গি দেয় যে তাদেরকে এই ধরনের ধারা নিজের বলার কিছু নেই, তাহলে ভাববে বোধহয় এটা আমার দুর্বলতা, আমরা সাধারণত সেই জন্য আমরা রং চড়িয়ে বলছি। কেউ যদি আমাদেরকে সংসার প্রকাশ করে এটুকু তথ্য আমি 40-50 মিনিটের মধ্যে যে বামপন্থীদের পাশাপাশি আছে এটার জন্য আপনাদের আর মিউজিয়ামে গিয়ে মিউজিয়াম হচ্ছে লাইব্রেরিতে গিয়ে আর সমস্ত পুরনো না আপনারা ছুটি হই শান্তনু লেখাপড়া শুরু করে যায় করুন, সেখানে আপনারা জানতে পারবেন ভারত ছাড়ো আন্দোলন বা পুরো স্বাধীনতা সংগ্রাম আর কমিউনিস্ট পার্টির কি ভূমিকা ছিল। সুতরাং আর মতো করে বলার কিছু নেই। আশা করা যায় এইটুকু তথ্য যদি সেভাবে আমরা গুছিয়ে বলতে পারি। এক হচ্ছে সংঘের তাত্ত্বিক দিক, সংঘ কেন প্রতিষ্ঠা হয়েছে তার নীতিগত সিদ্ধান্ত রিপিট করছি, সংঘ সৃষ্টির পটভূমিকা, সংঘের উদ্দেশ্য, তার প্রকৃতি, তার কার্যপদ্ধতি, তার মতাদর্শগত দৃষ্টিভঙ্গি এবং তার নীতিগত সিদ্ধান্ত, এইগুলো যদি তাত্ত্বিক বিষয় সুন্দরভাবে কাউকে আমরা বুঝিয়ে দিতে পারি তাহলে সে এই বিতর্কে যাবেই না। আর দ্বিতীয় হলো যদি একান্তই প্রয়োজন পড়ে তাহলে বিভিন্ন দেশি এবং বিদেশি বিভিন্ন লেখক বিভিন্ন বইতে আমাদের নিজেদের কথা কিছু বলার দরকার, যে বিভিন্ন বইতে যে সংঘ সম্পর্কিত তথ্যগুলো দেওয়া আছে শিখতে পারবে সেই বইগুলোর নাম লেখকের নাম এগুলো বলতে আছে, আপনারা সেগুলো দেখে সংঘ সম্পর্কে কি লেখা আছে। তো একটা দিলে আমার মনে হয় যে অনেকটাই আমরা এই অপপ্রচার বা বিভ্রান্তি থেকে মানুষকে সঠিক দিশা দিতে পারবো। এবার আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আবার নমস্কার, প্রীতি শুভেচ্ছা, ভালো থাকুন। আপনাদের ওখানে যেন আমাদের মতো করোনা না বোঝায় এই কামনা করি ঈশ্বরের কাছে, সকলের মঙ্গল কামনা করি। ভারত মাতার জয়। শান্তি মন্ত্র হবে, সবাই